খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। যখন থেকে বোধ হয়েছে বুঝে গিয়েছেন শুধু ফুটবলই খেলবেন, তাই জীবনে কোনো প্ল্যান বি ছিল না। সেই অর্থে তার এগিয়ে চলাটা পরিকল্পনাহীন। যখনই সময় পেয়েছেন শুধু চুটিয়ে ফুটবল খেলেছেন। এই খেলাকে আঁকড়ে ধরে বেড়ে ওঠা দিমিত্রি পেত্রাতস এখন নিঃসন্দেহে ভারতের 1 নম্বর তারকা ফুটবলার। তাই এই মরশুমে একটু পিছন থেকে খেলতে হওয়ায় গোল পাচ্ছে না বলে কোনো আক্ষেপ নেই। গত মরশুমে 10 গোল করা পেত্রাতস মাঠে নামলেই খুশি। তবু ফুটবলে তো গোলটাই সব। তাই মেসির সঙ্গে খেলতে ভালো লাগবে না রোনাল্ডোর সঙ্গে, এই প্রশ্নের জবাবে প্রথম জনকে বেছে নিলেন। মেসির পাশে খেলতেই ভালো লাগবে, কারণ মেসি একটু পেছন দিক থেকেই খেলে, তাই গোলের পাস পাবো। রোনাল্ডোকে কিন্তু আমাকেই বলের যোগান দিতে হবে। হাসি সরিয়ে পরক্ষণেই বললেন, আমি ফুটবলার, যে কোনো জায়গায় খেলতে তৈরি। কোচ যদি পিছন থেকে খেলান খেলাতে পারেন, আমার উইং বা মাঝ মাঠে খেলতে আপত্তি নেই। আমার কাজ হলো শুধুই খেলা। গত বছর মোহনবাগানের আইএসএল জয়ের নেপথ্যে জেসন কামিন্সের সঙ্গে পেত্রাতসের জুটির অবদানই সবচেয়ে বেশি। দল যে 47টা গোল করেছিল তার মধ্যে এই দুজনই করেছিলেন 22টি। এবার কামিন্সকে প্রথম দল পাচ্ছে না, কারণ দলের তৃতীয় অস্ট্রেলীয় জেমি ম্যাকলারেন এসে গিয়েছেন। তিনি মূলত শুরু থেকে খেলছেন পেত্রাতসের সঙ্গে। অসুবিধা হচ্ছে না? পেত্রাতস বলছেন, তফাৎ অবশ্যই আছে, সেটাই স্বাভাবিক। নতুন কিছু হলে সেটা থিতু হতে সময় লাগে। যত খেলবো আমাদের বোঝাপড়া তত বাড়বে। আমরা দল হিসেবে খেলি, কে খেললো না সেটা আলাদা করে তফাৎ তৈরি করে দেয় না। আগামী 7ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যোগেশ মাইম হলে কেআরকে প্রোডাকশন আয়োজন করতে চলেছে নাচ, গান, কবিতায় ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মান প্রদান। বিশদ জানতে আজই ফোন করুন 9836938876 9836938876। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন আদৌ কি শেষ হবে এবছর? আইএফএল লক্ষ্য 10ই ডিসেম্বরের মধ্যে লিগ শেষ করা, কিন্তু ইস্ট বেঙ্গল ও মোহামেডানের তরফে আবেদন করা হয় সন্তোষ ট্রফির পরে যেন লিগের খেলাগুলি দেওয়া হয়। বৈঠকের পর আইএফএ সচিব জানিয়েছেন 5-7 দিনের বেশি লিগ পিছিয়ে দেওয়া যাবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। ভারত যে পাকিস্তানে যাবে না তা ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে বিসিসিআই। ভারতের আপত্তির কারণে এখনো সূচি প্রকাশ করা যায়নি। এমনকি পাকিস্তানে আদৌ এই ট্রফি হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। বিকল্প বলতে রয়েছে হাইব্রিড মডেল, আর সেই প্রস্তাবে পিসিবিকে রাজি করানোর জন্য লোভনীয় প্রস্তাব দিতে চলেছে আইসিসি। জট কাটাতে একটি বৈঠকের আয়োজন করেছিল আইসিসি, সেখানে পাক বোর্ডের কাছে হাইব্রিড মডেলে রাজি হওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু পিসিবি জানিয়ে দিয়েছে তারা এই পরিকল্পনায় রাজি নয়। পিসিবিকে বাড়তি টাকা ইনসেন্টিভ হিসেবে দেওয়া হবে, আর তাতে যে পাকিস্তান রাজি হবে এমনটাই মনে করছে আইসিসির এক সূত্র। পাকিস্তানের আর্থিক সংকটের চেহারা নতুন কিছু নয়, তার মধ্যে একাধিক স্টেডিয়াম সংস্কার করতে প্রচুর টাকা ব্যয় করতে হয়েছে। এমনকি 5 বছরের জন্য একটি বেসরকারি ব্যাংকে বিক্রি করতে হয়েছে লাহোরের গদাফি স্টেডিয়ামের নামের সত্ত্ব। সেই জন্য তাদের ভারতীয় মুদ্রায় 37 কোটি টাকা পাওয়ার কথা। এই পরিস্থিতিতে হাইব্রিড মডেলের জন্য বাড়তি ইনসেন্টিভের প্রস্তাবে পিসিবি রাজি হয়ে যেতে পারে বলেই মনে হয়। প্রস্তুতির অঙ্গ হিসেবে সিরিজের মাঝে দুদিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচ হবে গোলাপি বলে। সরকারিভাবে ম্যাচটি খেলবে ভারতীয় এ দল, তবে সেই ম্যাচে ভারত অধিনায়ক সহ প্রথম দলের একাধিক সদস্যকে দেখা যেতে পারে। পার্থ থেকে ক্যানবেরার উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া। 30 নভেম্বর ও 1 ডিসেম্বর ম্যাচ খেলে পরদিন অ্যাডলেডে যাবে দল। আসলে অ্যাডলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে গোলাপি বলে, অর্থাৎ দিনরাতের ম্যাচ। অজি ভূমে এর আগে একবারই দিনরাতের টেস্ট খেলেছে ভারত 2020 সালে। সেই ম্যাচে প্রথম একাদশ থেকে মাত্র 3 জন এবারে সিরিজের স্কোয়াডে আছেন। আইপিএল 2025 মেগা অকশনে দুবার আনসোল্ড থাকার পর অবশেষে কপাল খুলল অর্জুন তেন্ডুলকারের। মুম্বাই ইন্ডিয়ান্সের একেবারে অন্তিম রাউন্ডে অর্জুনকে তার বেস প্রাইসের দলে ফিরিয়ে নেয়। ইতিপূর্বে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার ছিলেন অর্জুন, কিন্তু নিলামের আগে মুম্বাই তাকে রিলিজ করে দিয়েছিল। প্রথমের পর দ্বিতীয় রাউন্ডে অর্জুনের নাম উঠেছিল, কিন্তু কিংবদন্তি ব্যাটারের ছেলের প্রতি কেউই তেমন আগ্রহ দেখায়নি। সম্প্রতি রঞ্জি ট্রফিতে নজর কাড়া পারফরমেন্স করেছিলেন অর্জুন। গোয়ার হয়ে তিনি 5টি উইকেটও শিকার করেছিলেন। ভারতের বিরুদ্ধে পার্থের অপ্টা স্টেডিয়ামে 295 রানে হারের পরে অস্ট্রেলিয়ার খেলার ধরন নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। অ্যাডাম গিলক্রিস্ট থেকে রবি শাস্ত্রী মনে করছেন দলে ভাঙন ধরেছে, ক্রিকেটাররা মানসিক সমস্যায় ভুগছেন, কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিয়েছেন দলে কোনো ভাঙন ধরেনি, কেউ মানসিক সমস্যাতেও ভুগছেন না। মানসিক সমস্যা নেই। অনেক ম্যাচে দেখা গিয়েছে বোলারদের ব্যর্থতা ঠেকেছেন ব্যাটসম্যানরা, আবার অনেক ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতাও আমাদের বোলিং এ ঢাকা পড়ে গিয়েছে। এটাই ক্রিকেট। আমাদের দল ঐক্যবদ্ধ, একসঙ্গে খেলতে পছন্দ করি। শেষ কয়েক বছর ধরে সাফল্য যেমন উপভোগ করেছি, ব্যর্থতাও মাথা পেতে নিতে হয়েছে। নির্ভরযোগ্য ব্যাটসম্যান মার্নাস লাবুসানে প্রথম টেস্টে 2 ইনিংসে ব্যর্থ হয়েছেন। তার পাশে থেকে কামিন্স বলেছেন মার্নাস ও দক্ষতা অনুযায়ী খেলতে পারেনি, দলের বেশিরভাগ ব্যাটসম্যানই নিজের সেরাটা দিতে পারেনি। এই সপ্তাহটাই খারাপ গিয়েছে। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।
দেখেন নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। আল নাসেরের হয়ে পরের পর ম্যাচে গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাতারের আল গারাফার বিরুদ্ধে জোড়া গোল করলেন পর্তুগালের স্ট্রাইকার। তার দাপটে 3-1 গোলে জিতল আল নাসের। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। 5 ম্যাচে তাদের পয়েন্ট 12। শেষ 3টি ম্যাচে রোনাল্ডোর পা থেকে এলো 5টা গোল। নেশনস লিগের ম্যাচে দেশের হয়ে পোল্যান্ডের বিরুদ্ধে 2টি গোল করেছিলেন রোনাল্ডো। তখন থেকেই সেরা ফর্মে রয়েছেন তিনি। তারপর ক্লাবের জার্সি গায়ে আল কাদিসিয়ার বিরুদ্ধে গোল পান, আবার আল গারাফার বিরুদ্ধেও 2টি গোল। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল রোনাল্ডোদের। একের পর এক আক্রমণ তৈরি করতে থাকেন তারা, তবু গোল পেতে কিছু সময় লেগেছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় আল নাসের। 46 মিনিটে বক্সের মধ্যে বল পান রোনাল্ডো, হেড দিয়ে গোল করে দলকে এগিয়ে দেন। 64 মিনিটে আবার প্রতিপক্ষের বক্সে বল পান CR7। এবার নিখুঁত শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তার মধ্যে রাজনৈতিক অস্থিরতার জন্য ইসলামাবাদে শ্রীলঙ্কা এই দলের ম্যাচ স্থগিত রাখতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলকে দেশে ফিরে আসার নির্দেশ দেয় শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে পিসিবি আশ্বস্ত করার চেষ্টা করে যে শ্রীলঙ্কার যুব দলকে নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু তা মানতে চায়নি শ্রীলঙ্কা বোর্ড। অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়াকে 4 বছরের জন্য সাসপেন্ড করল জাতীয় ডোপ বিরোধী সংস্থা। মার্চ মাসে জাতীয় দলে ট্রায়ালের সময় মূত্রের নমুনা দিতে অস্বীকার করেছিলেন বজরং। এই বিষয় নিয়ে জুন মাসে তাকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু বজরং নিজের সিদ্ধান্তে অনড় থাকায় তাকে 4 বছরের জন্য সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় ডোপ বিরোধী সংস্থা প্রথমে বজরংকে সাসপেন্ড করেছিল 23 এপ্রিল। এরপরে বিশ্ব কুস্তি সংস্থাও তাকে সাসপেন্ড করে। বজরং পাল্টা আবেদন করেন এবং সাসপেনশনের নির্দেশ নাডার নোটিশে না পাঠানো পর্যন্ত খারিজ হয়ে যায়। 23 জুন নাডার নোটিশ পাঠায়, বজরং পাল্টা চ্যালেঞ্জ করেন। ফলে 20 সেপ্টেম্বর এবং 4 অক্টোবরে শুনানি হয় এই বিষয়ে। এরপরে তাকে দোষী সাব্যস্ত করে শাস্তির নির্দেশ দেয় ডোপ বিরোধী সংস্থা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে হারের পরে ঘুরে দাঁড়ালেন ভারতের গ্র্যান্ড মাস্টার রাজু গুকেশ। দ্বিতীয় রাউন্ডে তিনি ড্র করলেন গতবারের চ্যাম্পিয়ন চীনের টিং লিরনের সঙ্গে। এদিন কালো ঘুটি নিয়ে খেলেছেন গুকেশ। প্রথম রাউন্ডে সাদা ঘুটি নিয়ে আক্রমণাত্মক চালে শুরু করেও খেলার মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। শুরুর অস্বস্তি কাটিয়ে শেষ পর্যন্ত জিতেছিলেন লিরেন। এদিন সাদা ঘুটি নিয়ে খেলেও সুবিধা করতে পারেনি চীনের এই গ্র্যান্ড মাস্টার। 23তম চালের পর 2 দাবারও ড্রয়ে সম্মত হন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লিরেন কোনোভাবেই পারেননি গুকেশকে বিব্রত করতে। খেলার পর গুকেশ বলেছেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচে কালো ঘুটি নিয়ে ড্র করা সবসময় ভালো, এখনো হাতে অনেক সময় রয়েছে। ইয়াও রুইজুয়ানের বিরুদ্ধে খেলার সময় একটু বেশি সতর্ক থাকতে হয় তাকে। চীনের টেবিল টেনিস খেলোয়াড় টপ স্পিন সামলানোর জন্য আগে থেকে কোচের সঙ্গে পরিকল্পনা ছকা থাকে। তারপরেও টেবিলে রুইজুয়ানের টপ স্পিনের মোকাবিলা করা মোটেই সহজ নয়। কলকাতা সেন্ট্রালা দাস তাই কাজে লাগায় নিজের শক্তি, আক্রমণাত্মক শট, সার্ভিস ও তার পরের শটেই পয়েন্ট জিতে নেওয়া। বড় র্যালির দিকে না তাকিয়ে দ্রুত পয়েন্ট জেতার চেষ্টা করেছে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। ক্যালকাটা রোয়িং ক্লাবে আজ থেকে শুরু হলো তৃতীয় আন্তর্জাতিক আমন্ত্রণমূলক প্রীতি রোয়িং চ্যাম্পিয়নশিপ। ভারত ছাড়াও নিউজিল্যান্ড, থাইল্যান্ড, ইউএসএ, সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশের প্রায় 100 জন অভিজ্ঞ রোয়ার এবার এতে অংশ নিচ্ছে। ফাইনাল 30 নভেম্বর। আর একে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় ক্লাব তাঁবুতেই বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে হয়ে গেল এর আনুষ্ঠানিক উদ্বোধন। প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমার। বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এই দিনের অনুষ্ঠান। পরে সম্মানীয় অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মানও জানানো হয়। বিশিষ্ট অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে এই টুর্নামেন্টের উৎকর্ষতার কথা তুলে ধরেন। আগামী শুক্রবার নর্থ ইস্টের মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল। লাল কার্ড দেখা ওই ম্যাচে খেলতে পারবেন না লাল হর্দের 2 উইঙ্গার মহেশ ও নন্দকুমার। তাদের বিকল্প তৈরিতে এখন ব্যস্ত ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন। মূল ও রিজার্ভ দলের মধ্যে প্রস্তুতি ম্যাচে সেই বিকল্প বেছে নিতে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফুটবলারকে ব্যবহার করছেন তিনি। কখনো বিষ্ণু, কখনো সায়ন, ডেভিডদের খেলিয়ে পরীক্ষা নিরীক্ষা সারলেন। একই সঙ্গে রক্ষণ জমাট রাখার দিকেও কড়া নজর ছিল তার। মূল দলের হয়ে পিভি বিষ্ণু ও মাদি তালাল খেলেছেন। মহাবাডানের বিরুদ্ধে 9 জনে ড্র করার পর আর কোনো ম্যাচ খেলেনি ইস্ট বেঙ্গল। তবে সেটাই এখন বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে গোটা লাল হলুদ শিবিরকে। প্রস্তুতি ম্যাচ খেললেও লাল হলুদ কোচের নজর ছিল নর্থ ইস্ট ও পাঞ্জাব এফসি ম্যাচে। লাল কার্ড দেখে 10 জন হয়ে পড়েও ম্যাচ জেতে নর্থ ইস্ট। তাই তাদের সঙ্গে নর্থ ইস্টের যে শিয়ানিশনের লড়াই হবে সেটা মাথায় রেখে ফুটবলারদের মানসিকভাবে তৈরি থাকতে বলেছেন অস্কার। ভারতীয় শিবির থেকে অনুশীলনে জিকসেন যোগ দিলেও এখনো আসেননি অন্যতম নির্ভরযোগ্য স্টপার আনোয়ার। আর এক স্টপার হেক্টর ইউএসএ এখনো চোট রয়েছেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজকে এই পর্যন্তই। আগামীকাল সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময়।
এই চ্যানেলে। বাই।